জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আনজুমান নিকোল। আজকের রাজনীতিও একটু ভিন্ন হবে। ক্ষমতাকে প্রশ্ন করা এই রাজনীতির এই প্ল্যাটফর্মের কাজ, সাদাকে সাদা বলা কাজ, কালোকে কালো বলা কাজ। হাসনাত আব্দুল্লাহ, লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান, লুঙ্গি ডান্স। খুব সম্ভবত, আমি নিশ্চিত না, কারণ আমি গানটা শুনেছি কিন্তু কখনো দেখার সুযোগ হয়নি বা দেখিনি। গতকাল রাতে ধানমন্ডি 32-এর আশেপাশে শুনেননি? গতকাল এই বিষয়টি এসেছে, শুনেছি। দেখুন, বঙ্গবন্ধু একটি মীমাংসিত সত্য এবং মীমাংসিত বিষয় ইতিহাসে। আমি প্রশ্নটা ছিল শুনেছেন শুনেননি? হ্যাঁ, আমি শুনেছি, আমার হলেও শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি শুনেছি এবং সেটিকে ডিজোন করার কোনো সুযোগ নেই। আমার প্রশ্ন শুধু অতটুকুই ছিল, শুনেছেন অথবা শুনেননি? জি, আমি একটু বলছি। লুঙ্গি ডান্স হচ্ছে চেন্নাই এক্সপ্রেসের সিনেমার গান। এটা 2013 সালে মুক্তি পেয়েছে সিনেমাটি এবং এই গানটিতে কণ্ঠ দিয়েছেন হানি সিং নামে একজন গায়ক এবং এই গানটি রজনীকান্তকে ট্রিবিউট করে এই গানটি করা। মানে তারা তাদের সিনিয়র অভিনেতাদেরও এতটাই সম্মান দেন যে এই রকম একটা বড় সিনেমায় শুধুমাত্র তাকে ট্রিবিউট করে একটি গান করা হয়েছে। এখন আপনাকে প্রশ্ন করতে চাই, গতকাল রাতে ধানমন্ডিতে যারা লুঙ্গি ডান্স করেছেন তারা কারা? দেখুন, আমাদেরকে যখন এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে, গণঅভ্যুত্থানটির পরপরই আমরা দেখেছি প্রাথমিক পর্যায়ের পরেই আমাদেরকে অজনপ্রিয় করার জন্য, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে অজনপ্রিয় করার জন্য যত ধরনের এলিমেন্ট রয়েছে তত ধরনের এলিমেন্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে। দেখুন, একটা ধারণা ক্রিয়েট করার জন্য ওই দিন থেকে আমরা দেখেছি যে সাম্প্রদায়িক যারা সংখ্যালঘু রয়েছে তাদের উপরে হামলা করা হলো। আমরা ওই দিন থেকে দেখেছি সম্পদ দখল করা হলো। আমরা ওই দিন থেকে দেখেছি চাঁদাবাজি শুরু হয়ে গেল। অর্থাৎ একটা ধারণা প্রডিউস করার জন্য যে আগেরটাই ভালো ছিল, এই যে এটা ক্লিশে, অর্থাৎ আগেরটাই ভালো ছিল, এই ধরনের একটা কম্প্যারিজন ক্রিয়েট করার জন্য আমরা এই যে গণঅভ্যুত্থানটি হয়েছে সেটির পক্ষে যে সবাই ছিল বিষয়টি এমন না। অর্থাৎ আমাদের ছাত্র, শিক্ষক এবং নাগরিকের যে সার্বজনীন যে অংশগ্রহণ ছিল, এর বাইরেও কিন্তু ফেসিস্ট গভর্নমেন্টের সুবিধাভোগী একটি অংশ কিন্তু ছিল। এখন এই ফেসিস্ট সুবিধাভোগীর যে অংশটি রয়েছে তারা কিন্তু আমাদেরকে বিভিন্নভাবে বিতর্কিত করার জন্য সবসময় চেষ্টা করেছে, আন্দোলন পূর্ববর্তী, আন্দোলনকালীন এবং আন্দোলন পরবর্তী। সুতরাং তাদেরকে, আসিফ নজরুল স্যারের ভাষায়, তাদেরকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য বা জনগণকে এই সেন্সটা প্রোভাইড করার জন্য যে যতই স্বৈরাচার হোক না কেন সেটিই ভালো ছিল, এই সেন্সটি প্রোভাইড করার জন্য আমাদের যে অগ্রহণযোগ্য যে কাজটি, যেমন আমরা দেখেছি গণমাধ্যমকে আজকে আমরা দেখেছি তাদেরকে ফুটেজ বা ভিডিও করতে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, মোবাইল চেক করা হয়েছে। এই কাজগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কখনোই সমর্থন করে না। বরং এই আন্দোলনটি যদি আমি ক্রমানুযায়ী দেখি, সেখানে আমরা দেখেছি যে ছাত্রলীগ যে কায়দায় যে মোবাইল চেক করার মাধ্যমে মানুষের প্রাইভেসি লঙ্ঘন করত, ভিডিও ফুটেজ করত, গণমাধ্যম কর্মীদের তাদের পেশাদারি আচরণে যেভাবে বাধা দিত, একই কায়দায় কিন্তু এই কাজগুলো আমরা দেখছি। বিষয়টি এমন না যে এই কাজগুলো যারা আগে করেছিল তাদের পরিবর্তনের জন্য আমাদের আন্দোলনটি ছিল, বরং আমাদের আন্দোলনটি ছিল ওই কাজগুলোর পরিবর্তন, একই সাথে এই কাজগুলো যারা করে তাদের পরিবর্তন। এখন ছাত্রলীগের আপাত দৃষ্টিতে সারফেস লেভেল থেকে তাদের পতন হয়েছে, কিন্তু তাদের কাজগুলোর কিন্তু পতন হয়নি। সুতরাং কাজগুলো পতন না হোক, আমি এখানে তৃতীয় কোনো পক্ষ এমন কেউ করেছে, আমরা করিনি, ষড়যন্ত্রের গন্ধ, গত 15 বছর এগুলো আমি শুনেছি। হাসনাত আব্দুল্লাহ, বেশ শুনেছি। রাত 1টা-2টা থেকে এই গান শুরু হয়। আমাদের সংবাদকর্মী ছিলেন সেখানে 2-3 ঘন্টা বা তারও বেশি সময় ধরে চলে। এতক্ষণ পর্যন্ত আপনাদের কানে খবরটি যায়নি এবং আপনারা এসে সেটা থামানোর চেষ্টা করেননি। এইটা কি আসলে আমাকে বিশ্বাস করতে বলেন? দেখুন, আমি বিশ্বাস করতে অবশ্যই বলছি না, আমি প্রথমে অ্যাকনোলেজ করে নিয়েছি এটি ফল্ট। এখন বিগত আপনি যে বললেন যে ট্যাগিং এবং ব্লেমিং এর যে বিষয়টি বা আমরা যে পিলো পাসিং হয়, অপরাধের যে পিলো পাসিং এর যে সংস্কৃতি গত 16 বছর ধরে ছিল, এই পিলো পাসিং এর সংস্কৃতির জায়গায় কিন্তু আমাদের একটি পরিবর্তন আসছে। আমাদের ফল্ট, লিমিটেশন এবং অ্যাকনোলেজমেন্ট, আমরা কিন্তু সেটাকে অ্যাকনোলেজ করছি যে না, সেটা আমি শুনেছি। প্রথমে কিন্তু আমি ডিজাইন করতে পারতাম, সেই জায়গা থেকে আমরা সেই জায়গায় আমাদের প্রতিনিধি পাঠিয়েছি, প্রতিনিধি পাঠানোর মাধ্যমে সেটা বন্ধ করার আমরা চেষ্টা করেছি। এবং দ্বিতীয়ত, ওই সময়টিতে আমাদের যারা সমন্বয়কদের মধ্যে যারা
আমাদের ঢাকা কেন্দ্রিক যারা সমন্বয়ক রয়েছে তারা কিন্তু বর্তমানে প্রায়োরিটির ভিত্তিতে যারা আহত রয়েছে এবং যারা শহীদ হয়েছে তাদেরকে সেবাদানের জন্য আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছি। এখনো পর্যন্ত আমরা দেখেছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো ভিজিবল যেহেতু কোনো পদক্ষেপ নেয়নি। আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে যান বা বাংলাদেশের বিভিন্ন মেডিকেলগুলোতে যান তাহলে দেখা যাবে সেখানে আহতরা কিভাবে কাতরাচ্ছে। সেই জায়গাটি যেহেতু আমাদের প্রায়োরিটি বেসিসে আমাদের লক্ষ্য ছিল সেটি নিশ্চিত করার জন্য গতকাল আমি নিজে এবং আমাদের যেই এখন সরকারি যে রয়েছে আসিফ এবং সার্জিস আমরা তিনজন সেখানে ছিলাম এবং আমরা আমাদের সমন্বয়কদের পাঠানোর মধ্য দিয়ে এই কাজগুলিকে আমরা বন্ধ করেছি। এবং আমি আমার হলের মধ্যে, আমার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবং রুকে হলের সামনে আমি নিজে এই ধরনের গান বা এই ধরনের অপচর্চা এগুলো আমরা বন্ধ করেছি, বন্ধ করার চেষ্টা করেছেন। আপনারা আসলে আপনাদের প্রায়োরিটি লিস্টে যে কাজগুলো আছে সেগুলোতে ব্যস্ত থাকার ফাঁকে কেউ কোনো একটি পক্ষ এগুলো করে ফেলছে। আপনার এতক্ষণের কথা থেকে আমি তাই বুঝলাম। ধরলাম রাতের বেলা অনেক কিছু হয়েছে। সকালবেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী 7টার দিকে ফুল দিতে ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গিয়ে হামলা শিকার হয়েছেন। তিনি বলেছেন তার ভাষ্য অনুযায়ী আমি ফুল দিতে গিয়েছিলাম কিন্তু দিতে পারিনি। খুবই ভালো লেগেছে যে দু একজন সালাম দিয়ে বলেছে আপনি ফিরে যান। আমি গাড়ির ভেতরে ছিলাম, কয়েকজন ঢিল ছুঁড়েছে, লাঠি দিয়ে গাড়ি ভেঙেছে, তারপর আমি চলে এসেছি। রোকেয়া প্রাচী অভিযোগ করেছেন যে তিনি হামলা শিকার হয়েছেন। মানে আপনারা তো মত প্রকাশের স্বাধীনতার জন্য আন্দোলন করেছেন, অন্যতম দাবি ছিল সেটা, তো আপনারা জয়ীও হয়েছেন। তবে কাদের সিদ্দিকী কেন ফুল দিতে পারলো না, রোকেয়া প্রাচী কেন ফুল দিতে পারলো না? 10 দিনে, এই 10 দিনে যদি আমরা মনে করে থাকি যে গত 16 বছর ধরে যে সংস্কৃতিটি আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়েছে এই 10 দিনে সেটি পরিবর্তন হয়ে যাবে, সেটি তাহলে আমি মনে করব যে এই জায়গাটিতে আমাদের প্রত্যাশা পরিবর্তন হয়েছে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আগে 15 আগস্টে মানুষ ধানমন্ডি 32-এ শোক জানাতে যেতে পারতো, আর এখন পারছে না। এটাই কি আপনার কাছে অনেক বড় পরিবর্তন মনে হচ্ছে না? আমি আসছি মাসুদ কামালের কাছ থেকে আমি কিছু বিষয় পরিষ্কার হয়ে নিতে চাচ্ছি। মাসুদ কামাল, লুঙ্গি ডান্সটা কেমন লাগলো গত রাতে সেটা যেমন বলবেন, কাদের সিদ্দিকী আজকে সকালে শ্রদ্ধা জানাতে পারেনি, রোকেয়া প্রাচী শ্রদ্ধা জানাতে পারেনি, সেটা নিয়ে আপনার বিশ্লেষণ শুনে আমি প্রশ্নটা করব। দেখেন, একটা জিনিস কি, সবসময় আমরা গণতন্ত্রের মূল বিষয়টা কি, মূল বিষয়টা হলো বহু মত থাকবে, যার যার মতো তার মতের জন্য সে প্রচার করবে, তার মতকে সে মানুষের কাছে নিয়ে যাবে এবং বহু মত পাশাপাশি থাকার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে এক ঐক্যমত থাকবে। এটি হলো গণতন্ত্র। এদেশে বহু রাজনৈতিক দল থাকবে, তাদের নিজেদের একটা মতামত থাকবে, সেই মতামত তারা প্রচার করবে, কেউ তাকে সমর্থন করবে, কেউ তাকে প্রত্যাখ্যান করবে, কিন্তু দেশটাকে সবাই একসঙ্গে ভালোবাসবে, অপরের মতটা প্রকাশ করার জন্য তাকে সুযোগ করে দেবে। আমি আপনার মতামত মানব না, কিন্তু আপনার মতামত প্রকাশ করার জন্য যত বাধা আসবে সেটাকে আমি প্রতিহত করব। এটাই হলো গণতন্ত্রের মূল বক্তব্য। তো এখানে আমি কিন্তু লুঙ্গি ডান্স হয়েছে, খারাপ হয়েছে, আমার শুনতে খুবই খারাপ লেগেছে। রোকেয়া প্রাচী যেতে গিয়েছেন, ধাওয়া খেয়েছেন, মোমবাতি জ্বালানোর চেষ্টা করেছেন, পারেননি, কাজের দিকে ঢুকতে পারেননি। কেন পারবেন না? আওয়ামী লীগ তো একটা পলিটিক্যাল পার্টি। আবার দেখেন, আওয়ামী লীগ নিয়ে আলোচনা করতে গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার বিরুদ্ধে স্লোগান হয়েছে, কেন হবে? এটা আমি পছন্দ করি। এটার জন্য কিন্তু আন্দোলন করেনি। যেখানে জামাত ইসলামকে নিষিদ্ধ করা হয়েছে, এই সরকার শেষ দিয়ে করেছিলেন, আমি সমর্থন করি না। আমি মনে করি যে তার যে কারো একটা রাজনৈতিক মতবাদ থাকতে পারে, এটা দেশের জনগণ চায় কি না চায় সেটা জনগণকে ভাবতে দিন। আপনি কে হে ভাই? আপনি কে? আমি কি চাই কি না চাই এটা আপনি নির্ধারণ করে দেওয়ার কে? এটা হতে পারে না, কিন্তু হয়েছে। তো আমি মনে করি এটা হলো সরকারের ব্যর্থতা। আমি ওদের ব্যর্থতা বলি না, সরকারের ব্যর্থতা বলে এই কারণে, আপনারা 15 আগস্টের একটা অনুষ্ঠান আওয়ামী লীগ পালন করে, তারা 32 নম্বরে পালনটা করে। তো 32 নম্বরে আপনার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করেননি কেন করেননি? সরকার এই কারণে করেনি যে সরকার ভেবেছে আমরা আমাদের স্টুডেন্টরা আমাদেরকে এনেছে, আমরা স্টুডেন্টদের সঙ্গে কোনো ধরনের বিরোধে যাব না। সরকার এখানে আপোষ করেছে। সরকারের এই যে আপোষ করার মনোভাব, এটা পরবর্তীতে আরও বাড়বে। কারণ আপনি যখন একবার আপোষ করবেন, পরবর্তীতে এদের কাছ থেকে চাহিদা আসবে, আপনি আরও আপোষ করেন। আপনাকে আপোষ করতে, আপনি যদি আপোষের মাধ্যমে আপনি যাত্রা শুরু করেন, তাহলে আপনি কোনো সংস্কার করতে পারবেন না। দেখেন, আপনি যখন সংস্কার করবেন তখন কিন্তু আপনার নিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষতিটাকে মেনেই আপনাকে সংস্কার করতে হবে, কিন্তু সেই জিনিসটা হচ্ছে না। আমি এক্সাম্পল দিয়ে বলি, কাল রাতে ঘটনা ঘটে, আজকে আমি ওখান দিয়ে এসেছিলাম। আমি এক জায়গায় যাচ্ছিলাম, জিটিভিতে যাচ্ছিলাম, ওখান দিয়ে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিল। প্রত্যেকটা গাড়ি তারা থামাচ্ছে, থামিয়ে পেছনে বুট চেক করতেছে, কিছু আছে কিনা, দেখছে কিনা।
বাবারে তোমাদেরকে এই দায়িত্বটা কে দিল? এই দায়িত্বটা, এই কাজটা করার জন্য তোমরা তো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নও। এটা পুলিশ করতে পারে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী করতে পারে, তবুও সেটা সুনির্দিষ্ট মানে আপনার তথ্য প্রাপ্তির ভিত্তিতে আপনি সমস্ত গাড়ি থামিয়ে সবগুলি গাড়ির পেছনে আপনি মালামাল কি আছে দেখবেন, জানলা খুলেন ভেতরে কি আছে তা দেখবো। ওয়াই? কেন কেন আমরা কি এটার জন্য আপনাদেরকে এটা এই কাজটা করার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে? দেওয়া হয় নাই। মাসুদ কামাল, মাঝখানে একটা বিষয় জানতে চাই আমি। এই আন্দোলনকারী ছাত্র জনতা আমরা কোথাও কোথাও দেখছি দেয়ালে অঙ্কন করছে, ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। এই ইতিবাচক যে ছাত্র জনতাকে আমরা দেখি, আবার দেখি এই যে কথাগুলো বলছি আমরা, লুঙ্গি ডান্সের কথা বলছি, বা আপনি বললেন পথে পথে হয়রানির কথা, বা লাঠি সোটা হাতে দেখি, এরা কারা আর ওরা কারা? শুনেন, বিষয়টা হয় কি, মব তো অনেক লোক আসে ওখানে, কিন্তু দু একজন ধান্দাবাজ লোক ঢুকবেই, যারা ডাকাতি করেছে। কারা ডাকাতি করেছে? আমি তো মনে করি এটা পেশাদার ডাকাত। এখন একটা বিরাট মিছিল আসতেছে, সেই মিছিলের এখন তুমি মিছিলে আসতে পারবা, তুমি আসতে পারবা না, এটা কি কেউ বলতে পারবে? বলতে পারবে না তো। এখন মিছিলের ডাকাত ঢুকে গেছে, রাস্তার দুই পাশে দোকান আছে, ডাকাত যে দোকানে ডাকাতি করতেছে এবং যার যার মতো চেয়ার নিয়ে যাচ্ছে, টেবিল নিয়ে যাচ্ছে, এগুলো করছে। কিন্তু আবার এরা যে স্টুডেন্টদের মধ্যে ঢুকে যাচ্ছে, সেটাও স্টুডেন্টরা তখন থামাতে পারতো না। কেন? এই আন্দোলনকে ছাত্র একা করছে? ছাত্ররা আন্দোলনের নেতৃত্বে ছিল, এই আন্দোলনে তো জনগণ ছিল, সাধারণ মানুষ ছিল। এই হাসিনার উপরে গিয়ে ক্ষিপ্ত খেলে স্টুডেন্টরা ছিল? নো, সাধারণ মানুষ ছিল, সাংবাদিকরাও ছিল, অনেকেই ছিল এখানে, এবং এই যে মাছ দোকানদার, রিক্সাওয়ালা, তারাও আন্দোলনে কিন্তু ছিল। এই তখন এটা থামানো যেত না, আমি এটা স্বীকার করি, কিন্তু এখন থামাতে পারা উচিত। জি, এখন থামাতে পারা উচিত, এবং এক্ষেত্রে আমি মনে করি এক্ষেত্রে সরকারের উচিত ভূমিকা রাখা। জি, সরকার তো তাদেরই গভর্নমেন্ট। অবশ্যই। ববি হাজ্জাজ আছেন আমাদের সঙ্গে। ববি হাজ্জাজ, পাল্টা অভ্যুত্থান বা প্রতি বিপ্লবের শঙ্কা করছেন রাজপথে যারা আছেন, তারা রেজিস্ট্যান্স উইক বলেছেন, এবং তারা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলন এই আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে বলা হচ্ছে যে তারা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। বিশেষ করে ধানমন্ডি ৩২ কেন্দ্রিক ঘটনাগুলোকে, এই যে পাল্টা অভ্যুত্থান থেকে দেশকে রক্ষা করার জন্য ৩২ নম্বরে যে ঘটনাগুলো ঘটলো, সেগুলোর বিষয়ে আপনার কি মন্তব্য? এবং পাল্টা অভ্যুত্থান বা প্রতিবিপ্লবের শঙ্কা কাটবে, নাকি পাল্টা অভ্যুত্থান ঠেকানোর অজুহাতে প্রতিপক্ষকে দমনের একটা প্রবণতা আপনি লক্ষ্য করছেন? মাসুদ কামাল ভাই একদম সত্যি কথা বলেছেন যে অরিজিনাল যে গণ অভ্যুত্থানটা, এই গণ অভ্যুত্থানে সবাই অংশগ্রহণ করেছিলেন। সবচেয়ে প্রিমিয়ার ভূমিকা রেখেছিল আমাদের শিক্ষার্থীরা, কিন্তু তাদের সাথে জনগণ, জার্নালিস্ট, উকিল, রাজনৈতিক কর্মীবৃন্দ সবাই নেমে পড়েছিলেন। পুরো দেশ নেমে পড়েছিল বলেই জয় লাভ করেছিল। এবং এখন পাল্টা অভ্যুত্থান মানে যেই জায়গাটায় আওয়ামী লীগ আসলে ক্ষমতা ছেড়ে পালিয়েছে, বা শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালিয়েছে, সেই জায়গাটায় তাদের পাল্টা অভ্যুত্থান করার মতো শক্তি তাদের নেই। যদি থাকতো তাহলে পালানোর প্রয়োজনটাই ফার্স্টে পড়তো না। তো এইটা যেমন সত্যি যে তাদের পাল্টা অভ্যুত্থান করার শক্তি নেই। আমি এইখানে যেটা বললাম মাসুদ কামাল ভাইয়ের সাথে আমি একমত যে এই ভিজিলেন্সটা আসলে আমাদের সরকারের কাছ থেকে আরো বেশি আসা প্রয়োজন। অত্যন্ত দুঃখজনক যে বঙ্গবীর কাদের সিদ্দিকী সাহেব বা রোকেয়া প্রাচী উনাদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা অত্যন্ত দুঃখিত, মানে বা উনাদের সাথে কোনো ধরনের হয়রানি সৃষ্টি হয়েছে, এটা অত্যন্ত দুঃখজনক। আজমেরী হক বাঁধন, আপনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরাসরি মাঠে ছিলেন। গতকাল ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে শ্রদ্ধা জানাতে যাওয়া জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রোকেয়া প্রাচীর উপরে হামলা হয়েছে। আপনি মাঠে থেকে আন্দোলন করেছেন, আপনি কি আশাহত? অবশ্যই, এই ধরনের কাজ যারা করেছে আমি তাদের উপরে ভীষণভাবে বিরক্ত এবং আশাহত। আসলে বলবো না যে আন্দোলন যারা করেছে তাদের উপর আশাহত, বাট যেই মানুষগুলো এই ঘটনাটা ঘটিয়েছে ওই অবস্থানে থেকে, সেটা যার সাথে ঘটিয়ে থাকুক, আর স্পেশালি আমার কলিগ রোকেয়া প্রাচী আপু, এবং সে একজন ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার অ্যাক্ট্রেস, সো তাকে যদি অপমান করা হয়ে থাকে তাহলে সেটা অত্যন্ত ঘৃণিত কাজ, এবং আমি এটা তীব্র প্রতিবাদ জানাই। এবং ওই ঘটনায় আমি ডেফিনেটলি অসন্তুষ্ট। ধানমন্ডি ৩২ নম্বরে আমরা দেখেছি যে হ্যান্ডমাইকে সাংবাদিকদের ছবি না তুলতেও ভিডিও করতে নিষেধ করা হয়েছে। আপনার কি মনে হয়, মানে সাংবাদিকরা ছবি তুললে বা ভিডিও করলে ভয় পাবার কি আছে? আবার ডেইলি স্টারের এক সংবাদকর্মীর কাছ থেকে ফুটেজ ডিলিটও করা হয়েছে। বাঁধন, এগুলো আসলে কারা
এগুলো আসলে কারা করেছে এটা কিন্তু এখন ইনভেস্টিগেট করা যেতেই পারে। এটা এখন আমরা এই কদিন যে একটা সিচুয়েশনে ছিলাম যে শান্তি শৃঙ্খলা বাহিনীর কেউ ছিল না, কোনো দেশ একটা অস্থিতিশীল অবস্থায় ছিল, কিন্তু আমরা কিন্তু গত 2-3 দিন যাবত একটা স্টেবল জায়গায় আছি। তো এই ঘটনাটা এখানে কামাল ভাই একটা কথা বলেছেন যে কেন নিরাপত্তা মানে আরো শক্ত করা হলো না। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমার কাছে মনে হয়েছে যে যেহেতু 32 নম্বরের উপর কেন্দ্র করে অনেক কিছু ঘটার একটা সম্ভাবনা ছিল, তো ওখানে কিন্তু নিরাপত্তা আরো হয়তো শক্ত করা যেতে পারতো। এবং যারা এটা ঘটিয়েছে তারা নিশ্চয়ই এমন কোনো মানে ইনভিজিবল কেউ না, এটা তো দেখা যায়। সো আমি আর এই জায়গাটায় থাকতে চাই না, বা এই কথাগুলো আমি শুনতে চাই না যে কারা ঘটিয়েছে আমরা জানি না, কারা করেছে আমরা দেখি নাই। এই জায়গা থেকে বের হয়ে আমি আসলে ওই বাংলাদেশ দেখতে চাই যেখানে আসলে কোনো একটা অকারেন্স হলে, কোনো একটা ইনসিডেন্ট হলে আমরা জানতে পারবো যে এই মানুষটা করেছে এবং তাকে শাস্তির আওতায় আনা হবে, তদন্ত হবে, শাস্তির আওতায় আনা হবে, এবং সেই শাস্তি প্রকাশ্যে আসলে আমরা দেখবো এটা এক্সিকিউট হচ্ছে। তো এই জায়গাটা আমার মনে হয় যে এটা বের করাটা কি এত কঠিন কিছু কিনা, যে কারা এটা করেছে। নিশ্চয়ই কারো না কারো কাছে এই ফুটেজ আছে যে কোন মানুষরা এই কাজগুলো করেছে। তো তাদেরকে কেন এখনো পর্যন্ত আইনের আওতায় আনা হচ্ছে না? কারণ এটা কোনো মানে স্বাভাবিক কার্যক্রম না, এটা তারা করতে পারে না। জি, আজমেরী হক বাঁধন, সকল বৈষম্য বিলোপ করার জন্য এবং দেশের সংস্কার করার জন্যই আপনাদের এই আন্দোলন ছিল। হাসনাত আব্দুল্লাহ, যে ফোন চেক করার বিরুদ্ধে আপনারা কথা বললেন, প্রতিবাদ করলেন, এখন আপনারাই ফোন চেক করে মানুষকে হেনস্থা করছেন। যদিও আপনি আপনার ফেসবুক পোস্টে লিখেছেন যে ছাত্রলীগ ফোন চেক করলেও প্রাইভেসি লঙ্ঘন, আপনারা আজকে যেটা করলেন সেটাতেও প্রাইভেসি লঙ্ঘন। প্রাইভেসি লঙ্ঘন যেই করবে তার বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে। কিন্তু হাসনাত, ফেসবুকে পোস্ট করলেই তো আর সব দায় এড়ানো যায় না নিশ্চয়ই। জি, আচ্ছা দেখুন, এইখানে একটা বিষয় এই পর্যন্ত এই প্রেক্ষাপটে দাঁড়িয়েছে যে পাল্টা অভ্যুত্থান ঠেকানোর জন্য এটা হচ্ছে এই নামে আমরা প্রতিপক্ষকে কোনো ধরনের স্পেস না দেওয়ার কোনো ষড়যন্ত্র করছি কিনা। এখন দেখুন, আমাদের কোনো প্রতিপক্ষ নেই। প্রথমত এই জায়গাটা আমি স্পষ্ট করছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন নাই। যেহেতু রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন ছিল না, যার কারণে এই ফেসিবাদী সরকারের সময় আন্দোলনটি এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। কারণ রাজনৈতিক কোনো অ্যাফিলিয়েশন থাকলে শুরুতেই আমরা দেখেছি যেভাবে অন্যান্য আন্দোলনকে দমন করে ফেলা হয়, ঠিক একইভাবে আন্দোলনটিকে দমন করে ফেলা হতো। এখন দেখুন, আমি আমার জায়গা থেকে স্পষ্ট করেছি যে ছাত্রলীগ যে কায়দায় প্রাইভেসি লঙ্ঘন করেছে, এবং আমরা শুধুমাত্র ছাত্রলীগ না, আমরা ওই সিস্টেমেই দেখেছি বিভিন্ন মন্ত্রীর টেলিফোনের সংলাপ ফাঁস হতো, আমরা সেখানে দেখেছি। আমরা বিভিন্ন গণমাধ্যমের কর্মীদের সংলাপ ফাঁস হতে দেখেছি। আমরা ওই সিস্টেমের এগেনস্টে আমরা দাঁড়িয়েছি। এখন আপনি যদি আমাকে প্রশ্ন করেন এই পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে বা রেজিস্ট্যান্স উইকের মাধ্যমে আসলে আমরা কোন প্রতিপক্ষকে ঘায়েল করতে চাই, আমাদের যে প্রতিপক্ষটি রয়েছে সেটি হচ্ছে এতদিন পর্যন্ত যে একটি সিস্টেমলেস একটি কান্ট্রি তৈরি হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের যেই আস্থা নেই, বিচার ব্যবস্থার প্রতি মানুষের যে আস্থা নেই, সেবামূলক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর প্রতি যে মানুষের আস্থা নেই, বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি মানুষের যে আস্থা নেই, সেই সিস্টেমলেস প্রতিষ্ঠানগুলোই হচ্ছে আমাদের প্রতিপক্ষ। এখন এই প্রতিপক্ষ যেই প্রতিষ্ঠানগুলো রয়েছে সেটিকে সংস্কার করার জন্য যদি কোনো বাধা রাস্তায় আসে, যদি কোনো ষড়যন্ত্র আসে, সেটি যেই দল থেকে আসুক না কেন, গত 16 বছর ধরে যারা হচ্ছে ফেসিবাদ কায়েম করেছে, বা তার পূর্ববর্তী সময়ে যদি কোনো রাজনৈতিক কোনো দল সেই ধরনের কাজে ইন্ধন দিয়ে থাকে, বা তারা যদি এখন স্বপ্ন দেখে থাকে যে এই ভ্যাকুয়াম স্পেসে তারাই আবার সে অপকর্মগুলো করবে, যেই থাকুক না কেন, যেই রাজনৈতিক নামেই থাকুক না কেন, আমরা তাদেরকে প্রতিপক্ষ মনে করছি। এবং তাদের প্লটিং এবং তাদের স্কিমিংকে দমন করার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সার্বজনীনভাবে সকল শ্রেণী পেশার মানুষ, অভিনেত্রী, পেশাজীবী, শিক্ষার্থী, শিক্ষক সবাই মাঠে থাকছে। এখন দেখুন, ড্রাইভার এড়ানোর কোনো সুযোগ নেই। বাঁধনাপু যে কথাটি বললেন, এখন কিন্তু আমাদের স্টেবিলিটি যেহেতু রিস্টোর হয়েছে, এখন ওপেন সেখানে নিশ্চয়ই সিসিটিভি ক্যামেরা ছিল, এখানে যারা এই কাজগুলো করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। দেখুন, আমরা কিন্তু কোনো রাজনৈতিক দল নয়, আমাদের পলিসিতে ম্যানিপুলেশন করার আমাদের কোনো রাজনৈতিক আমি এই জায়গায় একটু শেষ করি, আমাদের রাজনৈতিক কোনো ভিত্তি নেই। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্ট্রিট ভিজিলেন্স নিশ্চিত করতে পারি। স্ট্রিট ভিজিলেন্সের মধ্য দিয়ে বা স্ট্রিট ভয়েসিংয়ের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারটিকে সিস্টেমেটিক কাজ করার জন্য আমরা তাদেরকে রাস্তায় থেকে আমাদের দাবিগুলো সেখানে জানাতে পারি, যাতে করে বিগত সরকারগুলোর মতো কোনো এই অন্তর্বর্তীকালীন সরকার যেন ডিরেল না হয়ে যায়। এখন আমরা দেখেছি বিগত সরকার, যে আওয়ামী লীগ সরকার ফেসিস্ট হওয়ার পথে
ফেসিস্ট হওয়ার কারণ হিসেবে এই স্ট্রিট ভিজিলেন্সের একটি অনুপস্থিতি ছিল। এখন প্রশ্ন আসতে পারে এই স্ট্রিট ভিজিলেন্স না থাকার জন্য আওয়ামী লীগও বিভিন্ন প্লটিং, মামলা, হামলা, দমন, নিপীড়ন করেছে। এখন আমরা বিশ্বাস করি এই অন্তর্বর্তীকালীন সরকার এই যে হামলা, মামলা, দমন, নিপীড়নের মধ্য দিয়ে স্ট্রিট ভিজিলেন্সকে তারা হটাতে পারবে না। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে দাবি জানাতে চাই, যারাই এই ধরনের অপকর্মগুলোর সাথে যুক্ত হয়েছে, শুধুমাত্র এই যে ক্যামেরা কেড়ে নেওয়া, পেশাদারিতে বাধা দেওয়া, লুঙ্গি ডান্সের মধ্য দিয়ে এই যে 15 আগস্টকে বিতর্কিত করা, শুধু এই কাজগুলোই নয়, বরং সমন্বয়ক পরিচয়ের মধ্য দিয়ে যারা বিভিন্ন জায়গায় দখলদারিত্বের রাজনীতি করার চেষ্টা করছে, যারা হল দখল করছে, সিট দখল করছে, জায়গা দখল করছে, চাঁদাবাজি করছে, এই যে আমরা যেই বাংলাদেশের স্বপ্ন দেখি, এই বাংলাদেশের মধ্যে এই জিনিসগুলো, এই স্বপ্ন যেন ধূলিসাৎ না করতে পারে এই ধরনের ঘটনাগুলো। জি হাসনাত, আপনি মাঝখানে একটা কথা বললেন যে আপনাদের কোনো রাজনৈতিক অ্যাফিলিয়েশন নাই, কিন্তু শুনতে পাই যে আপনারা একটা নতুন রাজনৈতিক দল গঠনের পথে আছেন। এটা কি সত্যি নাকি গুজব? ছোট করে দেখুন, আমরা যে রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া আছে সেটা আমরা নিজেদের মধ্যে আলোচনা না, সেটা আমরা মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারি যে আমরা নাকি কোনো ধরনের রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ার মধ্যে আছি। এবং এই আলোচনাগুলো যে হচ্ছে সেটি আমাদেরকে আশাবাদী করে, এই কারণে আশাবাদী করে কারণ গত 16 বছরে আমরা দেখেছি যে মাসুদ কামাল ভাই যেটি বললেন, একটি গণতান্ত্রিক দেশে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মত প্রকাশের স্বাধীনতা যেমন রয়েছে, যে এটা যত টানা গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা মানুষের জন্য দ্বিমত প্রকাশের স্বাধীনতাটি থাকে। কিন্তু আমরা দেখেছি গত 16 বছরে দ্বিমত প্রকাশ তো দূরে থাক, মতটিও প্রকাশ করার সুযোগ থাকতো না। এখন কারণ গভর্নমেন্ট সবসময় সবাইকে সবসময় সন্দেহের চোখে দেখতো, অর্থাৎ নতুন করে কোনো রাজনৈতিক দল যদি গঠিত হতো সেটিও কিন্তু সন্দেহের চোখে দেখতো। এখন আজকে যদি আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকের অবস্থানে দেখি, দেখুন আমাদের যতগুলো কর্মসূচি হয়েছে, বাংলা ব্লকেড, কমপ্লিট শাটডাউন, রিমেম্বারিং দ্য হিরোজ, তারপর এখন যে রেজিস্ট্যান্স উইক, অর্থাৎ প্রত্যেকটি কর্মসূচি যদি আপনি দেখেন, প্রত্যেকটি কর্মসূচি কিন্তু আমরা সমন্বয়করা, বিষয়টি এমন না যে আমরা কর্মসূচি দিয়েছি মানুষ এসেছে, বরং ব্যাপারটি এমন ছিল মানুষ কর্মসূচি একটি পর্যায়ে তারা দিয়েছে, আমরা সেটি মাত্র মানুষ বলছে যে আপনারা একটা নতুন দল গঠন করতে চাচ্ছেন, কাজেই একটা সম্ভাবনা আছে মনে হয়। আমি বিরতির পর ফিরে এসে কনফিউশনটা পরিষ্কার করতে চাই, আসছি একটু পরেই। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে মাসুদ কামাল আছেন। মাসুদ কামাল, বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে রিমান্ডে নেওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাংবাদিক ডেভিড বার্গম্যান। ফেসবুকে দীর্ঘ এক পোস্টে তিনি প্রশ্ন তুলেছেন। আপনি নিশ্চয়ই ফেসবুক পোস্টটা পড়েছেন, কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি একটু পড়ে শোনাই, দর্শকদের বুঝতে সুবিধা হবে। যদিও তিনি বলেছেন যে বার্গম্যান তার পোস্টে লিখেছেন, সরকার পরিবর্তন হলেও বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এবং আদালতের আচরণে তেমন পরিবর্তন দেখা যাচ্ছে না। যদিও এখনও মামলার এফআইআর আমার দেখা হয়নি, তবে এটা অনেকটা পূর্বের সরকারের আমলে বিএনপি নেতাদের বিরুদ্ধে পুলিশের দায়ের করা মিথ্যা মামলার মতো বলে মনে হচ্ছে। পূর্বে আওয়ামী লীগ সরকারের সময় পুলিশ বারবার বিএনপি নেতাদের বিরুদ্ধে এমন অভিযোগ করত যে তারা দলের কর্মীদের দ্বারা সংঘটিত অগ্নিসংযোগের ঘটনায় জড়িত। বার্গম্যান বলেছেন, কোনো সন্দেহ নেই যে 24 বছর বয়সী দোকানকর্মী শাহজাহান আলীকে 16 জুলাই পুলিশ হত্যা করেছে, কিন্তু এই হত্যার ঘটনায় সালমান এফ রহমান ও আনিসুল হকের সরাসরি জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া কঠিন। তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে মূলত আওয়ামী লীগ সরকারের সদস্য হবার কারণে। বার্গম্যান আরও যেটা বলেছেন যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী বিএনপি জামায়াতপন্থী আইনজীবীরা আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবীকে দাঁড়াতে দেননি। আসামিদের প্রতিনিধিত্ব করতে আসা 2 আইনজীবীকে আদালতে মারধর করা হয়। এমন পরিস্থিতিতে বিচারক কিভাবে বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে দিলেন তা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। মাসুদ কামাল, বার্গম্যান যেরকম কথাটা বলছেন তাতে মনে হচ্ছে লাউ কদু, আগে লাউ ছিল এখন কদু, বিষয়টা এরকম কিনা? দেখেন, ওনার কথা এক ধরনের ঠিক আছে, যে ঘটনাগুলি ঘটেছে কালকে আদালতে, মানে বিএনপি ডিমও মারছে, কেউ শুনলাম ডিম ছুঁড়ে মারছে, হেলমেটে লাগছে, এই ঘটনাগুলো আসলে অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমার কাছে মনে হয় এগুলো অস্বাভাবিক না। আপনাকে মাথায় রাখতে হবে, একটা দীর্ঘ 15 বছরের একটা অপশাসন, কিন্তু এদের কাছে ক্ষতিগ্রস্ত হয়নি এমন লোক খুঁজে পাওয়া যাবে না, এমনকি ওদের দলের লোকেদের কাছে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি তো মনে করি যে এই দেশের আইন ব্যবস্থাকে এই আনিসুল হক রীতিমতো ধর্ষণ করে দিয়েছে, আর অর্থনৈতিক ব্যবস্থাকে সালমান রহমান। 2 ধর্ষকের বিরুদ্ধে মানুষের একটা প্রতিবাদের থাকতে পারে, এবং সেটা খুব নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হবে, এটা একটু বেশি আশা করা হয়ে যাবে। মানে এরা যেটা করছে, এরা কি নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় শোষণ করছে?
তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। মানে তারা যা করেছে এখন তাই করতে হবে, এখন তাই করতে হবে না, এটা আপনি আমি বসে বলতে পারি করতে হবে না, কিন্তু আমার সামনে পড়লে আমি কি করবো আমি জানি না। আমার তাদের প্রতি ক্ষোভটা এতটাই বেশি, যদি আমার সামনাসামনি পড়ে যায় তা আমিও তাদেরকে কি করবো আমি জানি না। তো এটা কেন, তাদের মাত্রাটা এমন জায়গায় চলে গিয়েছিল ভাই, যে জিনিসটাকে আসলে গ্রহণযোগ্যের মাত্রার মধ্যে ঢোকানো যায় না, কোনো লজিকের মধ্যে ঢোকানো যায় না। তারপরেও বার্গম্যান যে কথাটা বলেছেন, পুলিশের যে ভূমিকাটা, সরকারি যে ভূমিকাটা, এটাতে কিন্তু আমি বার্গম্যানের এই স্ট্যাটাসের সঙ্গে একমত। এই মামলায় যারা নাকি আইন মিনিমাম বুঝে, এই মামলায় এদেরকে আটকাতে পারবেন? আসলে এই মামলাটা এভাবে করা হয়েছে শাহজাহান আলী হত্যার জন্য তার মদতদাতা, মানে ওদেরকে যাতে সাজার আওতার থেকে বাইরে রাখা যায়, এই জন্যই এই মামলাটা করা হয়েছে। এই মামলাটা খুব সুকৌশলী এদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য করা হয়েছে, সিম্পল। আপনি দেখবেন অনেক সময়, আমি নিজে অনেক সময় অনেক পুলিশ অফিসারের সঙ্গে আলাপ করছি, বিভিন্ন সময় দেখা সাক্ষাৎ হয়ে গেছে, ভাই আমরা যদি মামলা করি একবার খুনের মামলাই করবো, কিন্তু এমনভাবে একটা 2-3টা শব্দ ঢুকাই দিব যে ও বিচারক দেখে বলবো খালাস। এটা হলো সেই জিনিস যে বাংলাদেশের কেউ কি বিশ্বাস করেছিল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিউনিসিপ্যালিটি মানে এই সিটি কর্পোরেশনের ময়লা গাড়িতে ভাঙচুর করছে, তার নামে তো মামলা হয়েছে। তো এই মামলাটা হয়েছে কেন? তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য। আমরা কিন্তু বলি, আমরা সাধারণ মানুষ, আমি অন্তত বলি যে আওয়ামী লীগের কোনো নেতাকে হয়রানি করার জন্য মামলা করার দরকার নাই। তাদের কৃত যে কর্ম, তাদের যে কর্মকাণ্ড যা তারা করেছে, এই মামলাগুলি করলেই তাদের মোটামুটি বাকি জীবন জেলে থাকতে হবে। হয়রানি করার মামলা করার দরকার নাই, এটা তো হয়রানির মামলা করা হয়েছে। এবং এই শাহজাহান আলীকে তারা চিনে না, শাহজাহান আলী ওদেরকে চিনত, হকার সে কি হইতো। তো এগুলি হলো কি যারা মামলাগুলো ড্রাফট করেছে, যেমন আপনার ধরেন ওই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ছেলেটার জন্য মামলা করেছে আবু সাইদের জন্য, যে এটা নাকি পুলিশে গুলি করে নাই, পেছন থেকে আবার তারা গুলি করছে, এই সমস্ত কাহিনী। এগুলি কেন? ওইটা যে ওই স্ক্রিপ্ট যে লেখছে, যে নাট্যকার, এখানেও সেই একই নাট্যকার, এই সমস্ত স্ক্রিপ্ট। নাটকের কথা যেহেতু বললেন, আমি একটা নাটক নিয়ে প্রশ্ন তুলতে চাই। খুবই এটা নিয়ে আলোচনা হচ্ছে, যেভাবে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ধরা হলো, অনেকেই ফেসবুকে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে বেশ আলোচনা শুনেছি যে সেই পুরান নাটক, সেই পুরান স্ক্রিপ্ট আর একটু বেটার স্ক্রিপ্ট করতে পারতেন, মানে যেহেতু ক্ষমতা বদল হয়েছে। আপনার কি মনে হয় এটা স্ক্রিপ্টে? সদরঘাটে এসে গেছিল, সে সদরঘাটে কই যেত? ওপারে কি ইন্ডিয়া? সে সদরঘাট দেশে কোথায় যাইতো রে ভাই? বুঝান তো আপনি আমারে, কোনো লজিক আছে? আমার কি, আপনি কি মনে হয় সে আমার আপনার চেয়ে কম জ্ঞানী? এই দুইজন, তাদের বুদ্ধি এতই কম, ওইখানে কেন যাবে? তো এইগুলি হলো কি, শোনেন আমি আপনাকে একটা বেসিক কথা বলি। আমাদের আর্মি চিফ বলেছেন না যে ওনাদের কাছে অনেকে আওয়ামী লীগের লিডাররা, মন্ত্রীরা আছেন। আমার প্রশ্ন হলো, ওনারা তাদেরকে আশ্রয় দিয়েছেন কেন? আপনি যদি একজন অপরাধীকে আশ্রয় দেন, তাহলে কিন্তু আপনিও সে অপরাধী হলেন। তো ওনারা ওদেরকে আশ্রয় দিয়েছেন কেন? বলতে পারে আমাদের কাছে দৌড়ে গেছে, বলছে আমার যান বাঁচান, আমরা বাঁচিয়েছি। হ্যাঁ বাঁচিয়েছেন, বাঁচানোর পরে আপনার কর্তব্য কি? নিকটবর্তী থানায় তাদেরকে সোপর্দ করা। করেন নাই কেন? কেন করেন নাই? 2 দিন পর একটা করে কুমিরের বাচ্চা বাই করবেন আর পাবলিকের সামনে আনবেন, পাবলিক যদি থাকবে। পাবলিককে এত বোকা মনে করেন না, পাবলিক এত বোকা না। পাবলিক প্রশ্ন করতে শুরু করেছে কেন? আমি মনে করি আর্মির উচিত হবে যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের কাছে যত লোক আছে সবাইকে পুলিশের কাছে হস্তান্তর করা। হ্যাঁ ঠিক আছে, মানলাম আমি প্রথম দিকে 2-1 দিন দেশে পুলিশ ছিল না, থানা ছিল না, 2-1 দিন তারা তাদের রাখতে পারে। এখন তো পুলিশ বলছে না, আইজিপিকে বলেছে যে আমার সবগুলো থানা অ্যাক্টিভ হয় নাই, তার সব থানা অ্যাক্টিভ। তো যে তার নিকটবর্তী থানা তারা তাদেরকে জমা দিচ্ছেন না কেন? অথবা হেডকোয়ার্টারে জমা দেন, কমিশন অফিসে, ডিএমপি অফিসে জমা দেন, কেন জমা দিচ্ছেন না? এগুলি জমা দিতে হবে। মানে এগুলি কিন্তু বড়, এগুলো ধরলে অনেক কিছু। জি জি, আপনি জি মাসুদ কামাল বলেছেন আপনি যে জনগণকে এত বোকা ভাবার কিছু নেই। ববি হাজ্জাজ, আপনি রাজনীতি করেন, জনগণের পালস না বুঝলে রাজনীতি করা ভেরি টাফ। লুঙ্গি খুব আলোচনায় আসছে, লুঙ্গি পরে আমরা দেখলাম সালমান এফ রহমান, আনিসুল হক সদরঘাট দিয়ে পালিয়ে যাচ্ছেন, গতকালকে লুঙ্গি ড্যান্স দেখলাম। মানে এগুলো কি স্ক্রিপ্টেড মনে হয় আপনার কাছে? অনেকেই প্রশ্ন তুলেছে, এই একই স্ক্রিপ্ট আর কতদিন দেখব? জি, আসলে অত্যন্ত দুঃখজনক, কিন্তু আনিসুল হক, সালমান এফ রহমান তাদেরকে যেভাবে ধরা হলো, এটা কিছু দূর স্ক্রিপ্টেডই মনে হয়। এবং স্ক্রিপ্টটা আসলে অনেক চিন্তা ভাবনা করে সময় নিয়ে হয়তো লেখা হয়নি এই ধরনের স্ক্রিপ্ট।
এবং ওনাদের সম্বন্ধে ওনাদের নামে যে মামলাগুলো করা হয়েছে, আমি নিজে আইনজীবী না, তবে আমি রাজনীতি করি, গত 15 বছর এই সরকারের হাতে গুম, হাজত, অত্যাচার অনেক কিছু সহ্য করেছি। গত 2 সপ্তাহে মাঠে থেকে গুলি খাওয়া থেকে শুরু করে আর অনেক কিছু সহ্য করেছি এই ছাত্রদের আন্দোলনে ছাত্রদের সহযোগী হতে। যে তো এই সরকার গত সরকার, এই ফ্যাসিস্ট সরকার কি করতে পারে, কিভাবে মামলা দিয়ে হয়রানি করে সব আমরা দেখেছি। তো এগুলো দেখতে দেখতে একটা অভ্যাস হয়ে গেছে, একটা জ্ঞান চলে এসেছে, চার্জশিট কিভাবে হয়, এফআইআর কিভাবে দায়ের করা যায় এবং কোন মামলায় কত ইজিলি খারিজ পাওয়া যায়। তো এই যে মামলাটাতে সালমান এফ রহমান এবং আনিসুল হককে ধরা হয়েছে, সেই মামলাগুলো আসলেই মনে হচ্ছে একেবারে পরীক্ষিতভাবে যারা লিখেছেন তারা এমনভাবে লিখেছেন যেন খুব সহজে এটা উড়িয়ে দেওয়া। এখন আমি বেনিফিট অফ ডাউট তাদেরকে দিতেই পারি যে থানাগুলো মাত্র এসে বসেছে, তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ আমরা একটা ভাইরাল ভিডিও দেখেছি সোশ্যাল মিডিয়াতে, যেখানে একজন সিনিয়র রিপোর্টার থানার ওসি সাহেবের সাথে কথা বলছেন এবং ওসি সাহেব বলছেন আপনার যেটা ইচ্ছে বলে দেন, আপনার যেটা ইচ্ছে বলে, সদরঘাট বলে দেন, সদরঘাট আপনার যেটা ইচ্ছে। তো এই টাইপের ভাবে হয়তো জিনিসটা তৈরি হয়েছে। কিন্তু আমি যদি বেনিফিট অফ ডাউট আমাদের পুলিশ বাহিনী প্রশাসনকে দেই, তাহলে এমন হতেই পারে যে তারা আপাতত এই ধরনের কেস দিয়েছে এবং এরপর অনেক প্রপার কেস তাদের বিরুদ্ধে সাজানো হবে। যেমন যেটা সত্যি কথা কি, যে এই যে দুজনের নাম নিয়ে কথা বলছি, বা এই সরকারের উচ্চ মহলের যাদেরকেই ধরা হবে, গত সরকারের উচ্চ মহলের যাদেরকেই ধরা হবে, তাদের সবার নামে অনেক মামলা করা যাবে। এবং বিশেষ করে গত কিছুদিন যারা ছিল, আপনি এক মুহূর্তের জন্য ভুলে যাবেন না যে গত সরকার এই হাসিনা সরকার অনেকগুলো গণহত্যার জন্য দায়ী ছিল। ওই ভিডিও মিউটিনি থেকে শুরু করে হেফাজত বলেন, ছাত্রদের বলেন, প্রত্যেকটা নির্বাচনের আগে বলেন, এর মধ্যে অনেকগুলো গণহত্যার প্রচেষ্টা যখন চলছিল তখন আমরা গায়েব হতে হয়েছে বা জেলে গেছি বা আহত হয়েছি, অত্যাচারিত হয়েছি। তো আমরা জানি তারা কতগুলো গণহত্যা ঘটিয়েছে, নট জাস্ট গত 2 মাস। তো এই যে তাদেরকে যখন আপনারা ধরবেন, শুধু ওই যে জেলে না, কিন্তু এই গণহত্যার দায় অনেকের বাংলাদেশের কারেন্ট ক্রিমিনাল অ্যাক্ট মোতাবেক ফাঁসির সাজা হবে এবং লেজিটিমেটলি লিগালি হবে। তো এই যে সেই জায়গাগুলোতে আমরা আসলে আশা রাখি যে এই ইন্টারিম সরকার আপাতত, এবং আসলে ইন্টারিম সরকার অনেক বড় কিছু সাজিয়ে করতে পারবে এটাও মুশকিল, তাদের ম্যান্ডেটটাই না। এই ম্যান্ডেটটার জন্য আসলে আমাদের একটা শীঘ্রই নির্বাচন দরকার, যত শীঘ্রই একটা স্বচ্ছ নির্বাচন দেওয়া যায়। বাট আমরা আশা রাখবো যে সুন্দর করে কেস সাজিয়ে, এবং ওই জিনিসটাতেও আশা রাখবো যে যত শীঘ্রই সম্ভব, কারণ আমাদের অনারেবল চিফ অফ স্টাফ আর্ম ফোর্সেসের চিফ অফ স্টাফ জানিয়েছেন যে তারা প্রোটেকশনের জন্য ধরে রেখেছে। ঠিক আছে, আমি মানলাম ভাই প্রোটেকশনের জন্য ধরে রেখেছে, কিন্তু যত শীঘ্রই সম্ভব সবাইকে জনগণের সম্মুখে এবং আইনের আওতায়, আইন যারা অ্যাকচুয়ালি এটা বিচার করতে পারে, দ্য জুডিশিয়াল সিস্টেম যেটার অংশ পুলিশ ফোর্সেস, এই পুলিশ ফোর্সেসের হাতে জনগণের সম্মুখে যেন এদেরকে ধরিয়ে দেওয়া হয়। প্রোটেকশন আসলে তাদের ডিউ না, আইনের বিচার এখন তাদের ডিউ। প্রথম 2-3 দিন ঠিক ছিল, অরাজকতা ছিল, আমরা কন্ট্রোল করতে পারিনি, ঠিক আছে, আমরা আর এক্সট্রা ব্লাডশেড চাই না, মানছি, কিন্তু এখন আর সেই জায়গাটা নেই। এবং এখন যদি সবগুলো থানা পরিপূর্ণভাবে বলিষ্ঠ নাও হয়ে থাকে, তবুও এখন আমাদের তাদের প্রতি আমাদের আহ্বান যে আইনের আওতায় এই যে যারা অ্যাবসোলুট দায়ী, জেনোসাইডাল কিলিং, গণহত্যা থেকে শুরু করে পুরো দেশের অর্থনীতিকে ডুবিয়ে দেয়া, এই সব কিছুর জন্য যারা দায়ী তাদেরকে আইনে আওতায় আনাটা যত শীঘ্রই সম্ভব, যেন জনগণের ভিতরে একটা আস্থা আসে যে আচ্ছা, হাসিনার ফ্যাসিস্ট সরকার গেছে, এখন দেশে আইন এসছে। এবং আমাদের বিদেশি সম্পর্কগুলোতেও, যেটার উপরে আমাদের অর্থনীতির বৈশিষ্ট্য, সেই সম্পর্কগুলোতে একটা আস্থা আসে যে বাংলাদেশে আইনের বিচার আস্তে আস্তে ফেরত আসা শুরু হয়েছে। জি, নিশ্চয়ই আপনি বলছেন ঠিকঠাক মতন আইনের আওতায় বা বিচারের আওতায় আনা দরকার। বাঁধন, আজমেরী হক বাঁধন, ইমতিয়াজ মাহমুদের একটি